আমরা প্রথমেই যে কোটেশনটা ধরলাম এটা হচ্ছে আপনার মোট সম্পদ। মোট সম্পদটা আমরা ধরি, ক্যালকুলেটরে থাকবে। মোট সম্পদটা আমরা যদি ধরি, ধরেন প্রথমে আপনার কাছে স্বর্ণ আছে, কি আছে? স্বর্ণ। তো ধরেন আমার কাছে স্বর্ণটা আমি এবারে 50,000, আমি এটা আগে সবটা বানিয়ে রাখছি, কারণ এটা জুমাদিটা করতে গেলে আপনাকে ওই পরিমাণ ধৈর্য হইতো না, এই জন্য আমি আগে বানিয়ে রাখছি। তো আমার কাছে মোট সম্পদ আছে ধরেন 50,000 টাকা। কত হাজার? 50,000 টাকা। আচ্ছা, তারপরে ধরেন আমার কাছে রূপা আছে 1,000 টাকা, যেহেতু রূপার দামটা একটু কম, তো একটু কম ধরছি। তাহলে আমার কাছে স্বর্ণ আছে ধরেন 50,000 টাকার, আর রূপা আছে ধরেন 1,000 টাকা। আচ্ছা, তারপরে এবার আসি নগদ অর্থ, নগদ কিছু ক্যাশ টাকা। এটা হচ্ছে আমাদের ব্যবহৃত জিনিস এর বাহিরে। তারপরে ধরেন নগদ অর্থ আমার নিজ হাতে বা আমার পকেটে বা আমার ড্রয়ারে বা আমার টেবিলে বা আমার জানা মতে আমার টাকা আছে কত হাজার, ধরেন 50,000 টাকা আমি আমার নিজের জন্য রাখলাম। তারপরে জমানো অর্থ, জমানো অর্থটা কি? ধরেন এই টাকাটা আপনি আপনার বোর কাছে রাখলেন বা আপনার ভাইয়ের কাছে রাখলেন, বা না ব্যাংকেরটা পরে, ব্যাংকেরটা আবার আলাদা হিসাব। ইয়েস, এই করতে সবাই আসবে এখানে। বা আপনি আপনার ভাইয়ের কাছে রাখলেন বা বন্ধুর কাছে রাখলেন, যে কোনো একজনের কাছে আপনি টাকা রাখলেন কত হাজার, জমানো টাকা ধরেন আরো 50,000। এইবার আসেন, তারপরে এবার আসেন ব্যাংকের দিকে আসেন। ধরেন আপনার ব্যাংকে টাকা আছে 50,000 টাকা। এখন আপনি এই টাকাটা হিসাব করবেন কিভাবে? তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই প্রত্যেকটা টাকা আপনার 1 বছর হতে হবে। কত বছর? কত বছর? 1 বছর। 1 বছর কেমনে? ইংরেজি মাসের 1 বছর নয়, আরবি চাঁদের মাসের হিসাবে 1 বছর। যখন আপনি দেখবেন আল্লাহ আমরা 10 লাখ টাকার মালিক বানাইছে, তখন আপনি হিসাব দেখবেন আজকে আল্লাহ আমারে কত, এই চন্দ্র মাসের এত তারিখে রে কলম কি হলো, এই চন্দ্র মাসের এত তারিখে আমার কি হলো, আল্লাহ 10 লাখ টাকার মালিক বানাইলো, ব্যাস। তাহলে এই ডেটটা মনে রাখবেন, যাতে পরবর্তীতে আমরা জাকাত দিতে পারেন। তাইলে কি হবে? চন্দ্র মাসে বছর হয় 354 দিনে 1 বছর। কত দিনে? 354। আরবিতে 354 দিনে 1 বছর, আর বাংলাতে 365 দিনে 1 বছর হয়। আচ্ছা, তাহলে এবার আসেন ব্যাংকের দিকে আসেন। ব্যাংকে ধরেন আমার 50,000 টাকা আছে, এবং এই টাকার আমি জাকাতটা বের করবো কিভাবে? আপনি যখন ব্যাংকে যাবেন, ধরেন ব্যাংকে 50,000 টাকা আছে, আপনার লভ্যাংশ সহ, লভ্যাংশটা যদি সুদ ভিত্তিক না হয়, সুদের বাহিরে যদি হয়, তাহলে ওই টাকাটা সহ এখানে যোগ হবে। আর যদি সুদ ভিত্তিক হয়, তাহলে সুদের টাকা বাদ দিয়ে দিবেন, ওইটা দান করে দিবেন। হয় মসজিদের বাথরুম বাড়াইতে পারেন, মাদ্রাসার বাথরুম বাড়াইতে পারেন, বা গরিব মানুষজনকে দান করতে পারেন, সওয়াবের নিয়ত ছাড়া, সওয়াবের নিয়ত ছাড়া ওই টাকাটা এভাবে দান করেন। আবার মসজিদের ভিতরে ফাঁকা টাকা, টাইলস বাদি এগুলো লাগান যাবে না, মসজিদের বাথরুম, মাদ্রাসার বাথরুম, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। তাইলে ধরেন ব্যাংকে আমার আছে কত টাকা? 50,000 টাকা ধরলাম। তারপরে আসবেন প্রভিডেন্ট ফান্ড বা চাকরি। আমাদের সমাজে সরকারে এমন কিছু চাকরি থাকে যেগুলো চাকরি করতে গেলে কি হয়, সরকার আমাদের থেকে একটা পার্সেন্টেজ কেটে রাখা দেয়, রাখে না? এমন 5% টাকা রাখা দেয় বা 10% টাকা রাখে না, সরকারিভাবে রাখা দেয়। অথবা এই টাকাটা তো সরকার নিয়ে গেল, এখন ধরেন অনেকে আছে কয় কি থাক, সরকার যেহেতু আমার থেকে 5% আইন, ধরেন সব প্লিজ একটু ছাড় দেবো। আচ্ছা, আমাকে বিজনেসম্যান আসছে, এই বিজনেসম্যানদের একটা ইয়ে হবে ইনশাআল্লাহ। ইউ ক্যান সেট প্লিজ। হাউ আর ইউ? আচ্ছা, আমি স্বল্প সময় শেষ করছি, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। এটা আমার রেসপন্সিবিলিটি, আমার দায়িত্ব, এই জন্য আমি দায়িত্বটা ফুলফিল করার চেষ্টা করছি। আচ্ছা, এবার আসেন প্রভিডেন্ট ফান্ড বা চাকরি। এখান থেকে সরকার আমার থেকে যে পার্সেন্টেজটা নেয়, 5% নিল আমার থেকে, আমার বেতন থেকে। তো আমি ভাবলাম কি, আচ্ছা 5% না রেখা আমি আরো 5% এটার সাথে যোগ রাখলাম, যাতে বছর শেষে আমার একটা অ্যামাউন্ট হয়, ঠিক আছে? যদি আপনি ওইটা রাখেন, তাহলে ওই টাকাটা 1 বছরে কত টাকা হবে, ওইটার জাকাত আপনাকে দিতে হবে। 1 বছর যত টাকা রাখছেন আপনি, ওই টাকাটা জাকাত দিতে হবে। আর যদি ওই টাকাটা আপনি না রাখেন, যদি শুধু সরকার যে পার্সেন্টেজ দিচ্ছে শুধু ওটাই থাকে, তাহলে ওই টাকার জাকাত আপনাকে দিতে হবে না। যেমন ধরেন সরকার যদি আপনাকে 100 টাকা থেকে এই 5 টাকা আপনার ইয়ে নিয়ে গেলো, পার্সেন্টেজ নিয়ে গেলো 5%, 95% আপনাকে দিল, তাহলে 5% নিয়ে গেলো, আপনাকে 95 আপনাকে দিল, তাহলে আপনি যদি 95 টাকা জাকাত দিবেন, ওই যে 5 টাকা ওটা জাকাত দিতে আপনার হবে না। আচ্ছা, এবার নেক্সটে আসেন। তারপরে হচ্ছে আমরা ধরলাম বৈদেশিক মুদ্রা। বৈদেশিক মুদ্রাটা হচ্ছে কি, ধরেন আমার ছেলে বিদেশে আছে বা আমার সন্তান, আমার ভাই বিদেশে আছে, তো বিদেশ থেকে আসার পরে সে কী করলো, কিছু ডলার নিয়ে আসলো আমার জন্য। কেন ডলার নিয়ে আসলো? তো তখন আপনি যখন জাকাতটা দিবেন, তখন ওই ডলারের সমপরিমাণ কত টাকা হয়, ওই টাকাগুলো হিসাব করে ওই টাকাটা জাকাত দিতে হবে। শর্ত কি? 1 বছর
হতে হবে। শর্ত কি? 354 দিন। কতদিন? 354 দিন। তারপরে আসেন এবার, এটা অ্যারাবিক মাস, কিন্তু বাংলা মাসে 365 দিনে 1 বছর, আর আরবিতে 354 দিনে 1 বছর। আচ্ছা, এইবার আসেন বিমা। বিমা, এবার ধরেন বিমার নিয়মটা কি? বিমার নিয়মটা হচ্ছে, আপনি যখন যেদিন জাকাতের টাকাটা হিসাব করবেন, ওই দিন আপনি একটা স্টেটমেন্ট বের করবেন, বের করে দেখবেন আপনার বিমাতে কত টাকা যোগ হয়েছে, ওই টাকাটা জাকাত বের হবেন। যদি সুদ ছাড়া যদি হয়, এই বিমাটা যদি সুদ ছাড়া হয়, তাহলে আপনি কি করবেন? লভ্যাংশটা সহ জাকাত দিতে হবে। আর যদি সুদ ভিত্তিক হয়, তাহলে লভ্যাংশটা বাদ, ওইটা অন্য রাস্তা দান করে দিবেন। ওই যেভাবে বলছি আগে, সওয়াবের নিয়ত ছাড়া দান করবেন, মূল টাকাটা আপনারা কি করবেন? জাকাতের ফান্ডে উঠাইবেন। তারপরে হচ্ছে কি? প্রদত্ত ঋণ। প্রদত্ত ঋণ হচ্ছে কোনটা? ধরেন আপনি কাউকে 1 লাখ টাকা ধার দিলেন, বা কাউরে 2 লাখ টাকা ধার দিলেন। এখন এই টাকাটা যদি আপনি, যে এমন সম্ভাবনা যে আমি টাকাটা তাকে ধার দিছি, এই টাকাটা আমি আবার ফেরত পাবো, টাকাটা কি হবে? ফেরত পাবো। যদি এরকম সম্ভাবনা থাকে যে আমি যাকে টাকা দিয়েছি সে টাকাটা আবার আমাকে ফেরত দিয়ে দিবে, তাহলে ওই টাকা জাকাত দিতে হবে। ওই টাকা কি দিতে হবে? জাকাত দিতে হবে। যদি 1 বছর পরেও দেয়, 2 বছর পরেও দেয়, 3 বছর পরেও দেয়, তারপরে ওই টাকা জাকাত দিতে হবে। যদি মনে করেন যে না আমি একবারে দিব, তাহলে আপনি দেখেন, যদি 1 লাখ টাকা একজনের দিলেন, তো 1 লাখ টাকাতে 40 ভাগের 1 ভাগ দিতে হয়, জাকাত দিতে হয়। তো 40 ভাগের 1 ভাগ দিলে প্রায় 1 লাখ টাকা, আপনার 2,500 টাকা আসে। 2,500 টাকা না, 2,500 টাকা আসে। তাহলে আপনি যদি 5 বছর পরে যদি 1 লাখ টাকা জাকাত দিতে চান, তাহলে প্রায় আপনার অনেক টাকা ফেরত দিতেছে, ঠিক না? তো এই জন্য প্রত্যেক বছর যদি টাকাটা ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি কি করবেন? ওই জায়গা, ওই সম্পদের টাকার জাকাতটা প্রত্যেক মাসে 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 দিয়ে যাবেন, ঠিক আছে? শর্ত কি? 1 বছর হতে হবে। আচ্ছা, আর যদি মনে করেন যে আমি টাকা তাকে 1 লাখ টাকা দিলাম, এখন সে আমাকে টাকা আর ফেরত দিবে না, বা না পাওয়ার সম্ভাবনা আছে, বা পাইতাম না, তাহলে ওই টাকার আর জাকাত দিতে হবে না। এবার আছে নেক্সট হচ্ছে সিকিউরিটি ঋণ। এটা হলো কি? ধরেন আপনি কোথাও বাসা ভাড়া নিতে গেলেন, বা দোকান ভাড়া নিলেন। তো দোকান ভাড়া নেওয়ার আগে কিন্তু মালিকদেরকে আমাদের কিছু টাকা দিতে হয়, দিতে হয় না? অ্যাডভান্স দিতে হয়। এখন এই অ্যাডভান্সের টাকাটা আপনি কীভাবে জাকাত দেবেন? এটার যদি মূল মালিক যদি আপনি ওনাকে বানিয়ে দেন, ওই বাড়িওয়ালাকে বা দোকানদারওয়ালাকে বানিয়ে দেন, ধরেন আমি আপনাকে 60,000 টাকা দিলাম, এটার মালিক আপনি, আমি যখন চলে যাবো আমার থেকে টাকাটা আপনি এটা নিয়ে যাবেন। হ্যাঁ, যদি এমন হয় তাহলে ওটা বেতন বাবদ আপনি দিয়েই দিলেন, তাহলে দিয়ে দিলে কি হলো? এটার আর জাকাত নেই। আর যদি এমন হয় আপনি 1 বছর দোকান চালাইলেন, তারপরে যখন আপনি দোকান ছেড়ে দিবেন, তখন আবার 60,000 টাকা আপনাকে দিয়ে দিবে। যদি এমনটা হয় তাহলে ওই টাকা জাকাত দিতে হবে। বুঝতে পারছেন তো? আচ্ছা, এবার এটা গেল। এইবার আসেন আমরা একটু ব্যবসার দিকে যাই, বিজনেসম্যান যারা, ওনাদের দিকে আমরা আসি। তাহলে যদি আমরা ব্যবসার দিকে যদি যাই, এখন আমি ব্যবসার একটা খাত বানাইলাম। প্রথমে ব্যবসার জন্য যখন আপনি মালামাল কিনবেন, তখন আপনার এখানে একটা ফোকাস থাকতে হবে, এই ইয়েটা কি আমি কি করতেছি, আমার যে ব্যবসার জন্য এটা করতে থাকি, ভাড়া দেওয়ার জন্য ইয়ে করতেছি, না নিজের জন্য কিনতেছি, না নিজের প্ল্যানের জন্য, মানে কোনো প্ল্যান নাই, আমার পরিকল্পনা যে আমি এটা কিনলাম, এখানে আমার কোনো বিক্রি করার বা ব্যবসা করার, এটা দিয়ে লাভ লোকসান আয় উন্নতি করার কোনো চিন্তা ভাবনা নাই। চিন্তা ভাবনা ছাড়া যদি আমি কোনো কিছু ক্রয় করি, তাহলে সেটা জাকাত হবে না। তবে যদি এমন যদি হয় যে এটা আমি এখন 100 টাকা দিয়ে কিনলাম, এটা আমি 120 টাকা বিক্রি করবো, তাহলে ওটা জাকাত দিতে হবে। 1 বছর হলে, যেমন ধরুন আমি 2023 সালে একখানি জমি কিনলাম 20 লাখ টাকা দিয়ে, এখন 2024 সাল ওই জমির দাম আসছে প্রায় 24 লাখ টাকা, তাহলে বর্তমান বাজার মূল্য হিসাবে আমার ওই জমির পুরো 24 লাখ টাকা জাকাত দিতে হবে, 20 লাখ টাকার না। যেহেতু আমি এটাতে লাভ করব, ব্যবসা করব, তাহলে আমার ওটার ওই পরিমাণ জাকাত দিবে। এমন ব্যবসার খাতগুলি কি কি? বিক্রির জন্য কেনা এমন কিছু পণ্য যেটা আমি বিক্রি করতে চাই। এখন ধরেন ব্যবসার ক্ষেত্রে যদি আমরা বিক্রির জন্য, যেমন ধরেন আমরা কি কিনলাম, এই ধরেন 1 কেজি কাঁচামাল, 1 বস্তা কাঁচামাল কিনলাম, এটা এখন আমি কিনলাম ধরেন 1,000 টাকা দিয়ে, দেন এটা আমি বিক্রি করবো 1200 টাকা। কত টাকা? 1200 টাকা। এইটা এরকম কোনো পণ্য, এটা জাস্ট এক্সাম্পল। অথবা আপনি ফ্যাক্টরিতে এমন কিছু মালামাল কিনলেন, যেমন ধরেন আমি সব ওনাদের বিজনেস আছে, আমি আমার ব্যবসায় ধরি, ধরেন আমি কিছু কসমেটিক্স কিনলাম, কত? প্রায় 1 লাখ টাকা। তো 1 বছর হয়ে গেল, এটা আমি 1 বছর পরে আবার সেল দিচ্ছি, তখন এটার বাজার মূল্য হয়ে গেল প্রায় ধরেন 20 লাখ টাকা বা 2 লাখ টাকা হয়ে গেল। তখন আমাকে ওই বাজার মূল্য হিসেবে আমাকে ওইটার টাকা করতে হবে, জাকাত দিতে হবে। এবার আসেন ফ্যাক্টরির মালামাল। ফ্যাক্টরির মালামালের জাকাতটা কীভাবে হবে? যেমন ধরেন আমি 5 লাখ টাকার যন্ত্র কিনলাম বা মেশিন কিনলাম, এটা দিয়ে আমি কিছু বানাবো। এখন এই যন্ত্রের জাকাতটা আমি কি করব? যন্ত্রের জাকাত দিতে হবে
মনে রাখতে হবে ফ্যাক্টরির যন্ত্রাংশ বা মেশিনারি যে বিষয়গুলো থাকবে, বিল্ডিং এবং জমি এবং মেশিন, এগুলোর জাকাত নাই, এগুলো জাকাত নাই। কিন্তু ওই মেশিন দিয়ে যেগুলো বানানো হবে ওইটার জাকাত দিতে হবে, ওই মেশিন দিয়ে যেটা বানানো হবে ওইটার জাকাত দিতে হবে। তারপরে হচ্ছে আসলে শেয়ারের অপশনে আমরা যাই। শেয়ার, ধরুন অনেকে আছে শেয়ারে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, বিভিন্ন দোকান কিনে, ফ্ল্যাট কিনে, হাবিজাবি কিনে 1 লাখ টাকা দিয়ে কিনে দেন, এটা 1.5 লাখ টাকা বিক্রি করে। যদি আপনি যখন একটা শেয়ারে একটা কিছু কিনবেন, তো কিনতে গেলে আপনার কি হবে, যদি আপনি এটা 1 লাখ টাকা দিয়ে কিনলেন, দেখলেন এটা এখন বাজানো, যখন আপনি জাকাতের হিসাব করতেছেন তখন আপনারা দেখতেছেন যে এটার মূল্য কত হয়ে গেল, 1.5 লাখ টাকা হয়ে গেল। তখন আপনি 1.5 লাখ টাকা বা 1,40,000 যেটাই হোক, এটার 0.5% আপনার কাছে নিয়ে আসবেন, যেহেতু এটার অর্ধেকের মালিক কে? আপনি। অর্ধেকের মালিক কে? আপনি। তাহলে আপনি ওই পরিমাণ বাজারের মূল্য ধরে আপনি ওই টাকাটা বসাইবেন। এখন আমরা যদি এবার ফুল টাকাটা হিসাব করি, আচ্ছা তাইলে হচ্ছে 4,46,000। আচ্ছা 4,46,000। এবার আমরা, এটা হচ্ছে আমার মোট সম্পত্তি। এটা কি মোট সম্পত্তি? এটা আপনার মোট সম্পত্তি হচ্ছে 4,46,000 টাকা, 4 লাখ। এখন আসেন তাহলে আপনার আর্থিক ঋণ। এবার আসেন আমার প্রয়োজনীয় খরচ, যেহেতু আমি আমার মূল টাকাটা হিসাব করে বের করে ফেললাম, এখন আমার তো এখানে কিছু দেনা আছে, আমার ঋণ থাকতে পারে না? আমার তো ঋণ থাকতে পারে। তাহলে ঋণের ক্ষেত্রে আমি ধরলাম প্রথম কি লোন। এখন ঋণের আমি 2টা অপশন বের করছি, একটা হচ্ছে পার্সোনাল খরচ করবেন, একটা হচ্ছে কমার্শিয়াল। একটা হচ্ছে আপনি নিজের জন্য দেনা করলেন, লোন করলেন, আর আরেকটা হচ্ছে আপনি ব্যবসার জন্য, আরেকটা হচ্ছে ব্যবসার জন্য আপনি লোন করলেন। এখন নিজের পার্সোনাল খরচ বলতে কি? নিজের পার্সোনাল খরচ বলতে হলো আপনার ধরেন কি, যেমন আমি আমার মেয়ের বিয়ে দিব, বা আমি কি করব, আমি আমার ছেলেদের বিদেশ পাঠাইতে হবে, এখন আমার 5 লাখ টাকা লাগবে, আমি ঋণ করলাম 5 লাখ টাকা। এটা সিম্পল। এরকম ঋণ করতে হয় না অনেক সময়। এটা হচ্ছে নিজের ঋণ। এটা কার ঋণ? এটা নিজের ঋণ। তো আমরা এই ঋণটা ধরলাম 20,000 টাকা। কত হাজার? 20,000 টাকা। তাহলে 20,000 টাকা ধরলে এটা পার্সোনাল, যেহেতু তাহলে আমরা 20,000 টাকা ধরলাম। এই 20,000 টাকার কোনো জাকাত নাই। 20,000 টাকার কি নাই? 20,000 টাকার জাকাত নাই। আচ্ছা, তারপরে আসেন বাড়ি ভাড়া। ধরেন আমি বাড়ি ভাড়া দিতে পারলাম না, 1 বছর হয়ে গেছে, কিন্তু আমার এই 1 বছরের 2-3 মাস বা 4 মাসের বাড়ি ভাড়া বাকি আছে। এখন ওই বাড়ি ভাড়াটা তো আমার দিতে হবে। জাকাতের টাকা আমি মূল হিসাব করলাম, কিন্তু যেহেতু আমার বাড়ি ভাড়া বাকি আছে, তাহলে আমার এই মূল টাকা থেকে আরো বাড়ি ভাড়া বাবদ বাদ গেল 10,000 টাকা। কত টাকা? 10,000। আচ্ছা, এবার ধরেন আমার কিছু এমপ্লয় আছে, কর্মচারী আছে। এখন আমি কি করবো, আমার এই কর্মচারীদেরকে বেতন দিতে হবে। এরা 2 মাসের বেতন পায়, 3 মাসের বেতন পায়, 4 মাসের বেতন পায়। এখন এই বেতনগুলো তো আমাকে দিতে হবে। তাহলে আমি ওই বেতন বাবদ আরো ধরলাম 10,000 টাকা। এবার ধরেন আমি কিছু মালামাল ক্রয় করলাম। মালামাল ক্রয় করলাম কি, এখন এইখানেই এই ফ্যাক্টটা হচ্ছে এইখানে, যেটা এটা ব্যবসার খাতিরে হয়। মালামাল কিছু ক্রয় করলাম, এখানে ক্রয় করতে যাইয়া আমি দেখলাম কি আমার এই যেমন 10,000 টাকা বাকি রয়ে গেছে। 10,000 টাকা বাকি আছে, আমি দেনা আছি, ঋণ কি আছি, ঋণ আছি। তাহলে আমার মূল টাকা থেকে ওই টাকাটা দিতে হবে। এখন এখানে অপশন আসেন বাজান। এখন কেউ যদি বলে আমি 1 কোটি টাকার মালিক, আমি 2 কোটি টাকা ঋণ করবো যাতে আমাকে জাকাত দিতে না হয়, ঠিক না? তো আল্লাহ কি বলছে যে তোমরা ঋণগ্রস্তদেরকেও কি করবা, জাকাত দিবা। কারণ ঋণগ্রস্তদেরকে জাকাত দিয়ে, জাকাতের টাকা দিয়ে সাহায্য করতে হবে, হেল্প করতে হবে। তাহলে এখন কেউ যদি বলে আমি 1 কোটি টাকার মালিক, আমার যাতে জাকাত দিতে না হয়, আমি 1.5 কোটি টাকা ঋণ করে ফেললাম যাতে জাকাত না হয়, ওই খাত কিন্তু এখানে হবে না। ওই খাত, এটা সাধারণ নর্মালি যে ঋণগুলো আমাদের থাকে, ওই ঋণগুলো এখানে হবে, গণনা করা হবে, বাকি এছাড়া কি হবে না। এখানে আসেন কমার্শিয়াল বিষয়টা যদি আমরা দেখি। ধরেন কমার্শিয়াল, আমরা যখন ধরেন একটা বিল্ডিং করবো, আমি ব্যবসা করবো 2 কোটি টাকা দিয়া। এখন আমি ব্যাংক থেকে 2 কোটি টাকা নিলাম। এই টাকা নিয়ে আমি কি করলাম, এখান থেকে 1 কোটি টাকা দিয়ে আমি কি করলাম, কিছু আমার ফ্যাক্টরির জন্য একটা বিল্ডিং বানাইলাম, একটা জমি কিনলাম, 2-3টা মেশিন কিনলাম, ঠিক আছে? এগুলো ওই মূল সম্পত্তি থেকে বাদ যাবে না, এগুলো থেকে যাবে। এগুলো কি হবে, থেকে যাবে। এর বাহিরে আমাদের যেই অন্যান্য পণ্য, অন্যান্য সামগ্রী যেটা থাকবে, ওটা মূল টাকা থেকে কেটে যাবে। ওটা কি হবে, মূল টাকা থেকে কেটে যাবে। তাহলে আমরা ওই পরিমাণ ধরলাম আরো 10,000 টাকা। তাহলে এখানে আমাদের মোট কর্তন হলো কত টাকা? 50,000। 50,000 টাকা। আচ্ছা, এখন যদি আমরা মূল টাকাটা হিসাব করি, ধরেন আমাদের মূল সম্পদ হলো 4,46,000 টাকা। আর আমাদের যে বাকি এবং ঋণ, বাড়ি ভাড়া, বেতন, কর্মচারীর বেতন বা দোকান বাকি, ওগুলো মিলে আমার
খরচ হলো কত হাজার? 50,000 টাকা। তাহলে হচ্ছে 50, এই 50,000 টাকা। তাহলে এখন যদি আমি মোট সম্পদটা আমার ইয়ে করি, জি আচ্ছা, 3,96,000 টাকা, 3,96,000 টাকা। এখন আসেন আমরা যেহেতু 3,96,000 টাকা মাইনাস এই টাকাটা 40 ভাগ হবে, কতবার? 40 ভাগের থেকে 1 ভাগ বাদ যাবে, তাহলে 3,96,000 টাকা মাইনাস 2.5%, তাহলে আমাদের আসলো এই টাকা থেকে আমাদের মূল জাকাত আসলো কত টাকা? 9,000। তাহলে আমাদের জাকাতের এই অংশ থেকে জাকাত আসবে, ওটা উপরে উঠে দিই। তাহলে আমাদের জাকাত আসলো জাকাত হলো 9,000 এবার জাকাত কিভাবে বের করবেন? এই হচ্ছে জাকাতের ওয়ার স্ট্রাকচার।